আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হাসিনা জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত, শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে একটা গল্পের প্রথম পর্ব পড়ে শোনাবো। গল্পের নাম সংসার, লিখেছেন ববিতা রায়। গল্পের নাম সংসার, লিখেছেন ববিতা রায়। তাহলে পড়ে শোনাচ্ছি বন্ধুরা। আমার বিয়ের বয়স পার হয়ে গেছে অনেক আগে, অথচ এখনও আমার বাসা থেকে কেউ ভুলেও আমার বিয়ের কথা বলে না। আমি যে বেকার অক্ষম তা কিন্তু নই। সেই ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর থেকে একা হাতে সংসারের হাল ধরেছি। ছোট ছোট ভাই বোনগুলোকে একটু একটু করে বড় করেছি, ভালো স্কুল কলেজে পড়ার ব্যবস্থা করেছি। মাসের প্রথমে মায়ের হাতে সংসার খরচ বাবদ নিজের উপার্জন করা সমস্ত টাকা তুলে দিয়েছি। বোনগুলোকে ভালো ঘর দেখে পাত্রস্থ করেছি। ছোট ভাইটা ইদানিং রোজগার করা শিখেছে, সংসারে ভুলেও একটা পয়সা দেয় না, আমিও কিছু বলি না। 2 মাস আগে বেশ ধুমধাম করে মা ছোট ভাইয়ের বিয়ে দিল, অথচ তার বড় ছেলের যে বিয়ের বয়স পার হয়ে গেছে, মাথায় 1-2 চুলে পাক ধরেছে, সে খেয়াল মায়ের নেই। শুধু মা বলছে কেন, কারণ নেই। অতিরিক্ত লজ্জা, আত্মসম্মান বোধের জন্য নিজের বিয়ের কথাও কাউকে মুখ ফুটে বলতে পারি না। খুব হতাশ লাগে, সব কিছু অর্থহীন মনে হয়। রোজ রোজ গাধা খাটুনি খাটতে খাটতে আমি বড্ড ক্লান্ত। কাঁপা হাতে এতটুকু লিখে একটা ফেসবুক গ্রুপে পরিচয় গোপন রেখে পোস্ট করে দিল রূপায়ণ। আসলে এই গ্রুপে সবাই সবার সমস্যার কথা লিখে পোস্ট করে। ছোট ভাইয়ের বিয়ের পর থেকেই মনটা বেশ বিক্ষিপ্ত হয়ে আছে। রূপায়ণকে দেখলেই মা সবসময় তেল তেলে হাসি দিয়ে সংসারে কি কি লাগবে, বোনদের বাড়ি কখন কি পাঠাতে হবে, সব কিছু লিস্ট হাতে ধরিয়ে দেয়। রূপায়ণও হাসি মুখে সবার সব আবদার পূরণ করতে করতেই 36টি বসন্ত একাকী কাটিয়ে দিল। তবে আজকাল রাতে ঘুম হয় না। অবুঝ মনটা চাতক পাখির মতো কারো অপেক্ষায় দিন গুনে। খুব কি ক্ষতি হতো রূপায়ণের বিয়ে দিলে? অল্প বয়সে পড়াশোনা বাদ দিয়ে সংসারের সমস্ত ভার কাঁধে তুলে নিয়েছিল রূপায়ণ। সেইভাবে কারোর সাথে প্রেমটাও হয়নি। একা একা বিয়ে করার কথা মুখচোরা লাজুক ছেলেটা ভাবতেও পারে না। ফোনের শব্দে চমকে উঠল রূপায়ণ। পোস্টটা অ্যাপ্রুভ হয়েছে। ফোনের লক খুলে রূপায়ণ কমেন্ট পড়তে লাগলো। বেশ সাড়া ফেলেছে পোস্টটা, তবে কিছু কমেন্ট পড়ে মনটা তিক্ততায় ভরে গেল। সব জায়গায় টক্সিক মানুষজন হাজির। কেউ কেউ আবার রূপায়ণকে ভেড়া বলদা বলছে। রূপায়ণ ব্যর্থ, নিজের সমস্যাটা কাউকে সঠিকভাবে বুঝাতেই পারল না। কিছু কমেন্ট পড়ে রূপায়ণ সেটা উপলব্ধি করল। সত্যি রূপায়ণ মা ভাই বোনদের প্রয়োজন টাকার অটোমেশিন। তা না হলে কেউ ভুলেও রূপায়ণের বিয়ের কথা বলে না কেন? ভীষণ মন খারাপ নিয়ে ফোনটা অফ করে উঠে পড়ল রূপায়ণ। সারা দিনের কাজকর্ম সেরে রাতে শোবার সময় ফোনটা অন করে কমেন্ট অপশনে ঢু মারল রূপায়ণ। স্ক্রল করতে করতে একটা কমেন্টে চোখ আটকে গেল। একটা মেয়ে আইডি কমেন্ট করেছে, প্লিজ ইনবক্স মি। এভাবে অপরিচিত একটা মেয়েকে মেসেজ দেওয়া কি ঠিক হবে? ঘড়িতে রাত 10টা বেজে 11 মিনিট। এত রাতে একটা অপরিচিত মেয়েকে ইনবক্সে নক দেওয়া কি ঠিক হবে? ভাবতে ভাবতে অবাধ্য আঙুলগুলো ছোট্ট করে একটা মেসেজ টাইপ করে ফেলল। রূপায়ণ ইতস্তত করে মেসেজটা সেন্ড করে দিল। তারপর অধীর আগ্রহে উত্তরের অপেক্ষা করতে লাগলো। মেয়েটি বোধহয় ফোন হাতে নিয়েই বসেছিল। ঝটপট সেই পোস্টের স্ক্রিনশট সহ উত্তর দিল। সত্যি কি আপনি এই পোস্টটা করেছেন? রূপায়ণ বেশ অবাক হলো। লিখল, মিথ্যে বলবো কেন? মেয়েটি লিখল, না মানে আপনাকে দিয়ে 8 জন এই পর্যন্ত সেই পোস্টের মালিক দাবি করেছে। কি যুগ আসলো রে বাবা! একটা পোস্ট নিয়েও মানুষ এমন করতে পারে, রূপায়ণের জানা ছিল না। আপনাকে আর কে মেসেজ দিয়েছে আমি জানি না, তবে এই পোস্টটা আমিই করেছি। যাই হোক, কিছু বলার থাকলে বলতে পারেন। আমার দেরি হচ্ছে, আমি ঘুমাবো। আরে মশাই, রাগ করছেন কেন? আমার সত্যিই এই পোস্টের মালিককে কিছু বলার আছে। আগে বলুন আপনার বয়স কত? রূপায়ণ এবার একটু বিরক্ত বোধ করল। অপরিচিত একটা মেয়েকে সে নিজের বয়স বলবে কেন? আজব। তবে রূপায়ণ যে এই পোস্টটা সত্যিই করেছে তার প্রমাণ দিল। মেয়েটি দীর্ঘ একটি মেসেজ লিখল, শুনুন,
আমার নাম অনুপমা ঘোষ, বয়স 21 বছর, দেখতে খুব একটা খারাপ না, পড়াশোনা এসএসসি পাস, মা বাবা নেই, ছোটবেলা থেকেই জেঠু জেঠিমার সংসারে অনাদর অবহেলায় বড় হয়েছি। জেঠু নিজের মেয়েদের অনেক পড়াশোনা শিখিয়ে ভালো ঘর দেখে পাত্রস্থ করলেও আমার বেলায় বেশি বয়সী কিংবা বউ মারা গেছে, 1-2 বাচ্চার বাপ এই টাইপ ছেলেদের আমাকে বিয়ে করার জন্য ধরে আনে। কেন বলুন তো? ভালো ঘরে বিয়ে দিতে গেলে তো ছেলেপক্ষকে অনেক টাকা পয়সা যৌতুক দিতে হবে। আমার মতো অনাথ মেয়ের পেছনে এত টাকা খরচ করতে তাদের বয়েই গেছে। আপনার পোস্টটা পড়ার পর আপনার জন্য আমার অদ্ভুত মায়া হচ্ছে। কেন হচ্ছে জানি না, তবে বিয়ে যখন আমাকে বেশি বয়সী কোনো পুরুষকেই করতে হবে, তবে আপনাকে করলে মন্দ কি? আপনার যদি আমার এই মেসেজটা পড়ার পর আমার প্রতি একটু আগ্রহ কাজ করে তবে জানাবেন। এই পর্যন্ত 17.5 বার মেসেজটা পড়া হয়ে গেছে। রূপায়ণ কি উত্তর দেবে ভেবেই পেল না, তবে রূপায়ণের খুব ভালো লাগছে। অপরিচিত একটা মেয়ে, রূপায়ণকে চিনে না, জানে না, কোনো দিন দেখেনি, তারপরও সরাসরি বিয়ের কথা বলে দিল। সত্যি এই জেনারেশনের মেয়েগুলো অনেক এগিয়ে। রূপায়ণ সময় নিয়ে টাইপ করলো, মেসেজে এত কথা বলা যায় না, আমরা কি ফোনে কথা বলতে পারি? মেয়েটি মেসেজ দেখলো, তবে সাথে সাথে উত্তর দিল না। প্রায় 13 মিনিট পর নিজে থেকেই কল ব্যাক করলো। রূপায়ণ রিসিভ করে বলল, হ্যালো, কেমন আছেন? মেয়েটির কোকিল কণ্ঠ শুনতে বেশ ভালো লাগলো। রূপায়ণ মাথা চুলকে লাজুক হেসে বলল, ভালো আছি, কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করি? অবশ্যই। রূপায়ণ বলল, আপনি বললেন জেঠু জেঠির কাছে মানুষ হয়েছেন, তবে টাচ ফোন পেলেন কোথায়? ছোটবেলা থেকেই টাকা জমানোর বদ অভ্যেস আমার আছে। টাকা জমিয়ে রাতুল দাদাকে দিয়েছিলাম, দাদা আর কিছু টাকা ভরে কিনে দিয়েছে। রাতুল দাদা আমার জেঠুর ছেলে। ও, আপনার মা আপনাকে বিয়ে দেয় না কেন? আপন মায়েরা আবার এমনও হয় নাকি? আসলে আমার মাকে পুরোপুরি দোষ দেওয়া যায় না। ছোটবেলায় বাবাকে হারিয়ে সংসারের হাল ধরেছি। একটানা অনেক বছর একা হাতে সংসার সামলেছি। প্রতিবেশীরা প্রায়ই আমার মায়ের কান ভাঙায়। আমি বিয়ে করে যদি সংসারে আর খরচ না দেই, যদি বউ নিয়ে আলাদা হয়ে যাই, সেই ভীতি থেকেই আমার মা ভুলেও আমার বিয়ের কথা বলে না। এখন তো আরও বলে না, কারণ আমার বোনেরা মাকে বলতে দেয় না। ঘরে বউ এলে তাদের যদি বাবার বাড়ি আসা বন্ধ হয়ে যায়, কিংবা তাদের বড়দা যদি আর দায়িত্ব পালন না করে, অনেকটা সেই ভয় থেকে। তবে ইদানিং আমার একাকিত্ব একটুও ভালো লাগে না। প্রচণ্ড মাথা ব্যথা হলে কিংবা জ্বর এলে একাকী ছটপট করি। ওষুধ খেয়ে ঘন্টার পর ঘন্টা বিছানায় পড়ে থাকি। তখন খুব করে চাই কেউ আমার অসুখে অস্থির হোক, পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিক, গভীর রাতে ঘুম ভেঙে তার ঘুমন্ত মায়াবী মুখটা দেখে বাকি রাতটুকু কাটিয়ে দেই। তবে লজ্জায় কাউকে কিছু বলতে পারি না। আমাকে তো বলে দিলেন, আপনি তো আমার বাড়ির লোক না। যদি বলি আপনার বাড়ির লোক হতে চায়? আপনি অনেক ছোট, আমার থেকে অনেক বেশিই ছোট। এত ছোট মেয়েকে বিয়ে করা ঠিক হবে না বোধ হয়। আপনার বয়স কত? 36+। মাত্র 15 বছরের ছোট বড় আমরা। আমার বয়সে কোনো সমস্যা নেই। এখন আপনার আবেগ কাজ করছে, তবে এই আবেগ বেশি দিন থাকবে না। তখন আমাকে অসহ্য লাগবে আপনার। বয়সে ছোট দেখেই যে ইম্যাচিওর হব ভাবলেন কিভাবে? আপনার ধারণাও নেই আমার জন্য কী টাইপ ছেলে দেখা হচ্ছে। বেশি বয়সী ছেলেকেই যখন বিয়ে করতে হবে, আপনাকে করলে ক্ষতি কী? আমার বাড়ি থেকে আমাকে আর জীবনেও বিয়ের কথা বলবে না। কিন্তু আপনি তো বিয়ে করতে চান, বলেন চান না? হ্যাঁ চাই। তাহলে আপনার পরিচিত কাউকে নিয়ে আমাদের বাসায় আসুন, আমার জেঠুকে বিয়ের কথা বলুন। মানে তারা কি ভাববে? কিছুই ভাববে না। তারা আমাকে ঘাট থেকে নামাতে পারলেই বরং হাঁপ ছেড়ে বাঁচে। রূপায়ণ সাহস করে বলল, ওকে, তাহলে ঠিকানাটা দিন। আমাকে দেখে নেবেন না একবার? কাল সামনাসামনিই দেখব। যদি পছন্দ না হয়? রূপায়ণ লাজুক হেসে বলল, পছন্দ না হলেও বিয়ে করব। উল্টো আপনারই আমাকে পছন্দ হবে না। অনুপমাও হালকা হেসে রূপায়ণের কথা রিপিট করল, পছন্দ না হলেও আপনাকেই বিয়ে করব।
কথা বলতে বলতে রাত গভীর হয়ে গেছে, কারো ফোন রাখার তাড়া নেই। দুজন দুজনের ভালো লাগা মন্দ লাগা সুখ দুঃখের গল্প করেই রাতটা কাটিয়ে দিল। ভোরের দিকে ফোন রেখে রূপায়ণ ঘুমিয়ে গেল। ইতিমধ্যে মা কয়েকবার ডেকে গেছে। রূপায়ণ বেলা 11টার সময় ঘুম থেকে উঠল। মা বিরক্ত হয়ে বলল, আজ দোকানে যাবি না? রূপায়ণ রুটি ছিঁড়ে খেতে খেতে বলল, না। সে কি, কেন? একটা দিন কাজে না গেলেও কৈফিয়ত দিতে হবে মা? কই, অরূপকে তো কিছু বলো না? নন্দিতা দেবী দমে গেলেন। ছোট ছেলেকে বিয়ে দেবার পর থেকেই বড় ছেলেটার মন মেজাজ ঠিক থাকে না। ভালো কথা বললেও কেমন খিটমিট করে। নন্দিতা দেবী সবই বুঝে, তবে ভয়ে কিছু বলে না। যদি মুখ ফুটে বড় ছেলেটা বিয়ের কথা বলে ফেলে? মেয়েগুলো রীতিমতো নন্দিতা দেবীকে শাসিয়েছে। সত্যিই তো, বড় ছেলেটা বিয়ে করলে সংসারের সব দায়িত্ব পালন করবে কে? রূপায়ণ জলখাবার খেয়ে দাড়ি সেভ করলো, মাথায় কালার লাগালো, তারপর সময় নিয়ে স্নান করলো, গায়ে দামি সাদা শার্ট জড়িয়ে নিয়ে হাতে ঘড়ি পরতে পরতে আয়নায় এক ঝলক নিজেকে দেখে নিল। রূপায়ণ দেখতে লম্বা চওড়া, পেটানো শরীর, মাথায় ঘন চুল, টিকালো নাক, সামান্য মুখ। এত বয়স হয়েছে, দেখলে বোঝার উপায় নেই। এক কথায় যে কেউ পছন্দ করে ফেলবে। শারীরিকভাবেও একদম ফিট। এত সেজেগুজে কই যাচ্ছিস? মেয়ে দেখতে যাব। অরূপ চমকে উঠল, বড় বড় চোখ করে বলল, এই বয়সে তুই বিয়ে করবি বড়দা ভাই? তুই আমার ছোট হয়ে বিয়ে করেছিস, আমি তোর বড়দাদা হয়ে বিয়ে করলে ক্ষতি কি তাতে? অরূপ ব্যঙ্গ করে বলল, বুড়ো বয়সে ভীমরতি। রূপায়ণ কথাটা গায়ে মাখল না, শুধু এক পলক ছোট ভাইয়ের মুখ পানে তাকালো। বিয়ের কথা শুনেই এই অবস্থা, বউ নিয়ে বাড়ি এলে কি হবে কে জানে। ঠিকানা অনুযায়ী একটা গ্রামের আধা পাকা বাড়ির উঠোনে এসে দাঁড়ালো রূপায়ণ। সাথে একজন বয়স্ক ঘটক এনেছে। কাকে চাই? একজন বয়স্ক ভদ্রলোক, পরনে লুঙ্গি, ভারী শরীরে গামছা জড়ানো, রূপায়ণদের দেখে এগিয়ে এলো। ঘটক তেলতেলে হাসি দিয়ে বলল, খবর পেয়েছি আপনাদের বাড়ি বিয়ের উপযুক্ত মেয়ে আছে, তাই দেখতে এলুম। ভদ্রলোক হাঁক ছেড়ে ডাকলেন, কই গো রাতুলের মা, শিগগিরই এসো, অতিথি এসেছে। ভদ্রমহিলা আধ মাখা ঘোমটা টেনে ছুটে এলেন। ভদ্রলোক নিচু কণ্ঠে ফিসফিস করে কিছু বলতেই ভদ্রমহিলা হাসি হাসি মুখ করে বলল, আপনারা ভেতরে এসে বসুন। বসার ঘরে রূপায়ণ আর ঘটককে বসতে দেওয়া হলো। ভদ্রলোক সোফায় গা এলিয়ে দিয়ে অনুপমার গুণগান করছে। ভদ্রমহিলা চা জলখাবার দিল, তারপর অনুপমাকে বসার ঘরে নিয়ে আসা হলো। রূপায়ণ সবে গরম চায়ে চুমুক দিয়েছে, হঠাৎ দরজায় অনুপমাকে দেখে থমকে গেল। চাটা আস্তে করে টি টেবিলের উপর নামিয়ে রাখলো। পশ্চিম আকাশে লাল রঙা সূর্যটা একটু একটু করে ডুবে যাচ্ছে। এক পশলা মিঠে রোদ জানালার ফাঁক গলে অনুপমার সুন্দর মুখখানিতে লুটিয়ে পড়েছে। দেখতে কি যে ভালো লাগছে! একটা মেয়ে দেখতে এতটা সুন্দর হয় নাকি রূপায়ণের চোখেই এত সুন্দর লাগছে? সুন্দর মুখখানি জুড়ে এক রাস স্নিগ্ধতা। এই রূপকথা রাজকন্যা রূপায়ণের বউ হবে? ভাবতেই মনটা পুলকিত হলো, বুকটা গর্বে ভরে গেল। মা, নাম কি তোমার? অনুপমা। আহা, সেই কোকিল কণ্ঠ! লোকে বলে যার কণ্ঠ সুন্দর তার চেহারা সুন্দর হয় না, তবে আশ্চর্যজনকভাবে এই মেয়ের কণ্ঠও সুন্দর, চেহারাও মায়াকাড়া। ঘটক বলল, ছেলে মেয়ে আলাদা করে একটু কথা বলুক, কি বলেন? অবশ্যই অবশ্যই। অনুপমা, ওনাকে ঘরে নিয়ে যাও। সাথে পাশের বাড়ির 6 বছরের মেয়ে নীতিকেও পাঠিয়ে দিল জেঠি। রূপায়ণ ধীর পায়ে অনুপমার সাথে গেল। ঘরে গিয়ে একটা চেয়ার টেনে বসল। অনুপমার দিকে এক পলক তাকিয়ে আস্তে করে বলল, গতকাল রাতে মিথ্যে কথা বললেন কেন? চলবে। এর পরবর্তী অংশ এর পরের বারে তোমাদেরকে পড়ে শোনাবো বন্ধুরা। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আবার আসবো পরের পর্ব নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফিজ।